শুভ সন্ধ্যা, মৃন্ময় নমস্কার। স্বাস্থ্য জিজ্ঞাসা চ্যানেল ভিশন। আমরা তো দীর্ঘকাল আপনাদের সঙ্গে আলোচনায় আসছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসছি। আমাদের মনে হয়েছে ক্যান্সারটা আধুনিককালে যেন বড্ড বেশি মাথাচাড়া দিচ্ছে। প্রায় প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ রয়েছেন এবং ক্যান্সার হয়েছে শুনলেই গোটা পরিবারটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। কিন্তু বিজ্ঞানের এই অপরিসীম অগ্রগতির যুগে ক্যান্সার নিয়ে এতটাও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার বোধহয় কারণ নেই। আমরা আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আছেন ডক্টর তন্ময় মণ্ডল। ডক্টর মণ্ডল কলকাতার অন্যতম প্রথিতযশা মেডিকেল অঙ্কোলজিস্ট। বিস্তর পড়াশোনা এবং তন্ময় পড়তে খুব ভালোবাসেন এবং আধুনিক চিকিৎসা, ইমিউনোথেরাপি বা কী করে পেশেন্টদের একটু স্বস্তি দেওয়া যায়, কী করে ক্যান্সারকে চটজলদি সারিয়ে দেওয়া যায় খানিকটা কম পয়সায়, পুরোটাই তন্ময় করছেন। তন্ময় কলকাতার একটি প্রখ্যাত বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন। সেখানে তার উপচে ওঠা পেশেন্ট। এই মুহূর্তে যখন আমি তন্ময়ের সঙ্গে কথা বলছি, মুহুর্মুহু ফোন আসছে ডাক্তারবাবুর জন্যে অপেক্ষমান পেশেন্ট। অত্যন্ত ভদ্র, বিনয়ী, সুতরাং পেশেন্টরা তো তাকে একটু বেশিই চাইবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের বিষয়, স্তন ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার। ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার মহিলাদের ভয়ঙ্কর রকমভাবে তো আসে বটেই, এবং ওই আমি বললাম মাথায় আকাশ ভেঙে পড়া, কিন্তু তন্ময় আপনাদের যে পথে নিয়ে যাবেন তাতে মাথায় আকাশ ভেঙে পড়বে না। আমরা সেই পথটা তন্ময়ের কাছ থেকেই শুনি। তন্ময়, শুরু করুন। তো আজ আমরা কিছু কথা জানবো রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সার। প্রথম, ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে খুবই কমন একটি ক্যান্সার, মোস্ট কমন ক্যান্সার, যদি না বলি ভুল হবে। ইটস দি মোস্ট কমন ক্যান্সার ফিমেলসদের মধ্যে। শুধু ইন্ডিয়াতেই না, ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডেতেও এটা কিন্তু মোস্ট কমন ক্যান্সার। বিভিন্ন যে ডেটা আছে, গ্লোবোকান বা এরকম যেসব ডেটা, সেখানে যেটুকু বলা হয় যে এটা মোস্ট কমন ক্যান্সার। এবং আগেকার দিনে যা ছিল তার থেকে এখন যে বিভিন্ন অ্যাডভান্সমেন্ট ইন দি ট্রিটমেন্ট, বিভিন্ন অ্যাডভান্সমেন্ট ইন দ্য সেন্স যে ড্রাগস, মোস্টলি ড্রাগ ডেলিভারি, সেটার মধ্যে নতুন নতুন যে ওষুধ এখন আবিষ্কার হয়েছে, বিভিন্ন টার্গেটেড থেরাপি, বিভিন্ন ইমিউনোথেরাপি, এবং এখন যে পার্প ইনহিবিটার্স, এই জিনিসগুলো এটা একটা দিক দেখিয়েছে। এবং এটা আসার জন্য কি হয়েছে, আমরা কিওর রেটস অনেক বেড়েছে। ইভেন স্টেজ 4-এতেও অনেক পেশেন্ট অনেক দিন বেঁচে থাকছে, সেটা একটা কারণ। নেক্সট যেটা দেখা যাচ্ছে যে শুধু এই ড্রাগস আবিষ্কারের জন্য শুধু না, ডায়াগনস্টিক মেথডস, যেটাতে আমরা এখন বুঝতে পারি যে ব্রেস্ট ক্যান্সার আগে আমরা জানতাম যে জিনগত হয়তো হয়, কাদের হয় না, আদেও আমার ব্রেস্ট ক্যান্সারটা জিনগত কিনা সেটা জানার উপায়ই ছিল না। আজকালকার দিনে বিভিন্ন টেস্ট, যেমন BRCA বলে যে টেস্ট হয়, ব্রেস্ট ক্যান্সার রিলেটেড জিনসের যে টেস্টিং হয়, আরও বিভিন্ন রকমের টেস্টিং থেকে আমরা জানতে পারি যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু জিনগত হয়, এবং কাদের ক্ষেত্রে সেটা জিনগত আর কাদের ক্ষেত্রে সেটা জিনগত নয় সেটা টেস্ট করে এখন বোঝা যায়। এবং শুধু তাই না, সেটা জানা গেলে কি হয়, তার ক্ষেত্রে সেটা প্রিভেনশন করা যায়, এবং তার থেকেও বড় কথা, তার যে নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে যে প্রিভেন্টিভ মেজার্স সেটা কিন্তু নেওয়া যায়। অতএব সেইটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। সেটার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটু দেখব, তন্ময় আমাদেরকে একটু দেখাবেন ব্রেস্ট ক্যান্সারের শুরুটা কিভাবে হয়, কিভাবে তার বিভিন্ন লক্ষণগুলো প্রকাশিত হয়, কখন পরীক্ষা করাটা খুব জরুরি হয়, আর এই যে অত্যাধুনিক ওষুধপত্র বা আয়ুধ তাদের হাতে এসেছে, সেই আয়ুধগুলো কত তাড়াতাড়ি মানুষকে, বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সারের কথা বলছি যখন, তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যায়। আমার একটা প্রশ্ন তন্ময়ের কাছে থাকবে, কত বছর বয়সে মোটামুটি একটা, যদি বাড়িতে তন্ময় বললেন BRCA1 জিন, BRCA2, আমরা জানি এটা, অ্যাঞ্জেলিনা জোলির কথাও জানি যে তিনি এটার একটা
প্রেডিসিপস হওয়ার সম্ভাবনাতেই উনি ম্যাস্টেক্টমি বোধহয় করেছিলেন, যতদূর আমার মনে পড়ছে সেই সময় প্রচুর হয়েছিল। সব ক্ষেত্রে যে BRCA1 বা BRCA2 জিনটা থাকলেই তার ক্যান্সার হবে এমন কি কিছু মানে আছে? সেটা আমরা একটু শুনি। তো আমাদের যে জেনেটিক কারণে যে কারণে ব্রেস্ট ক্যান্সার হয় সেটা মোস্টলি BRCA মিডিয়েটেড। BRCA ছাড়াও আরও কিছু জিনস হয়, যেমন P53, PALB2, CHEK2, এরকম আরও কিছু জিনস হয় যেগুলো রেসপন্সিবল। এইগুলো হচ্ছে কম্প্রাইজেস অ্যারাউন্ড 15 to 20% অফ দি ব্রেস্ট ক্যান্সার। অতএব 100 জন মহিলা হলে তার মধ্যে 20 জনেরই হয়তো ব্রেস্ট ক্যান্সারটা জিনগত হতে পারে। সেইটা আমরা আগেও জানতাম, হয়তো পরবর্তীকালে আরও অ্যাডভান্সমেন্ট ইন ডায়াগনস্টিক্স হওয়ার জন্য হয়তো আমরা আরও জানতে পারবো যে আরও বেশি পার্সেন্টেজ সেটা হচ্ছে। আমরা এখন সেটা জানতে পারি না, তার কারণ আমরা আগে আরও জানতাম না, কিন্তু যত দিন যাচ্ছে আরও বিভিন্ন অন্য ক্যান্সারেও জানা যাচ্ছে যে এগুলো জিনগত হতে পারে। তো সেটা যত দিন যাবে সেটা বাড়বে, হয়তো সেটা আমরা আরও জানতে পারবো নতুন নতুন জিনিস, সেটা এক। কিন্তু অনলি 15 to 20% অফ দি ব্রেস্ট ক্যান্সার ইজ জেনেটিক। বাকি বেসিক্যালি বাকি যে 80% কেসেস সেগুলোর মোস্ট অফ দেমের কারণ ইজ আননোন, মানে ইটস এ ব্যাড লাক টু হ্যাভ আ ব্রেস্ট ক্যান্সার। এখন বলা হয় 40%-এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তার হিস্ট্রি বা যা কিছুই থাক না কেন 40%-এর কোনো কিছু তত্ত্ব তলাশি সম্ভব হচ্ছে না। সুতরাং কত বছর বয়সে সচেতন হলে, বিশেষ করে যদি আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে তো আর তার মানে কোনো পরিণতি খারাপ হওয়ার কথা নয় তন্ময়, তাই তো? ঠিক। এবারে যদি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং বলেন বা কবে থেকে স্ক্রিন করা উচিত, সেটা হচ্ছে ডিপেন্ড করে তার ফ্যামিলি হিস্ট্রি এবং জেনেটিক হিস্ট্রির ওপরে। যদি ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা ভাই বোন, এদের কারোর যদি ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে স্ক্রিনিং স্টার্টস ফ্রম দি এজ অফ 25, অনেক তাড়াতাড়ি স্টার্ট করা হয়, এবং সেক্ষেত্রে মোস্টলি MRI অফ দি ব্রেস্ট করে দেখা হয়। যেটা সহজে আমরা করতে পারি সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মানে নিজের ব্রেস্ট নিজে চেক করা, নিজে দেখা, হাত দিয়ে দেখা, বিকজ ব্রেস্ট ইজ এ সুপারফিশিয়াল স্ট্রাকচার। এটা যে ফিমেল যার নিজের ব্রেস্ট যদি নিজে এক্সামিন করে, সেটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ইকোনমিক্যাল মেথড যদি বলেন, সেইটা হচ্ছে মোস্ট কমন। এবং তারপরে যেটা চালু হয় সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন, যেটা আইদার ইন দি ফর্ম অফ MRI, যেটা কম বয়সে হয়। এবং দেখবেন যদি সেরকম কিছু না রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে অ্যাট দি এজ অফ 35 বা 35-এর পর থেকে আমরা বলি যে ম্যামোগ্রাফি অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 2 to 3 ইয়ার্স, প্রত্যেক 2 থেকে 3 বছর ছাড়া একবার করে ম্যামোগ্রাফি করে দেখা যে তাদের কিছু আছে কিনা, কোনো আর্লি লিশন আছে কিনা। কিন্তু সবগুলোর মধ্যে মূল কথা যেটা, সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেটা নিয়েই আমরা সবথেকে বেশি প্রচার করি বা বলা হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেতে বলা হয়, ব্রেস্ট ক্যান্সার ডে, ব্রেস্ট ক্যান্সার মান্থ, সব জায়গাতে ওটা নিয়েই বক্তব্য থাকে। তো আমরা একটু ছবিগুলো আপনি সাজিয়েছেন, সেগুলো আমরা একটু দেখি, দেখতে দেখতে কথা তো যেমন হচ্ছে সেটাই হোক। আপনারা পেছনে আমাদের যে টিভিটা রয়েছে সেখানে স্পষ্ট দেখতে পাবেন, ডাক্তারবাবু যা বলছে আপনারা দেখতে পাচ্ছেনও, আমরা একটু শুনি। তো এই ব্রেস্ট ক্যান্সার যেগুলো হয়, ব্রেস্ট ক্যান্সারের মধ্যে আমাদের বিভিন্ন, ব্রেস্ট ইজ এ টিস্যু উইথ ম্যামারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, এবং সেখানে কিছু লোবিউলস আছে, ব্রেস্টের লোবিউলস। সেই লোবিউলসগুলো বিভিন্ন ডাক্ট দিয়ে কানেক্টেড। এই ডাক্টের ভেতরে যেটা হয় সেইখানে বলা হয় ইন্ট্রাডাক্টাল সেলসগুলোতে মোস্টলি কার্সিনোমাটাস চেঞ্জেস হয়, সেটাকে বলা হয় ইন্ট্রাডাক্টাল ক্যান্সার। এবারে ডাক্টের মধ্যে যদি সেটা থেকে থাকে, সেটাকে কিন্তু ডাক্টাল কার্সিনোমা ইন সিটু বলা হয়। তার মানে সে তখনও ডাক্ট থেকে ছেড়ে বেরোয়নি। ডাক্ট মানে একটা বাস জালিকা, সেই জালিকার থেকে ছেড়ে বেরিয়ে যদি আমাদের ব্রেস্টের যে ফ্যাট পোর্শন বা মাংসপিণ্ডর মতন যে জিনিসটা, সেখানে যদি এসে সে বাসা বাঁধে, সেক্ষেত্রে সেটাকেই ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা বলা হয়। সেইটা কিন্তু এই ডাক্ট থেকে ছেড়ে এসে বেরিয়ে যদি সেরকম হয়, সেক্ষেত্রে সেটাকে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা বলা হয়। সেটাই কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার রূপে বলি, সেটাই হচ্ছে আমাদের মেন যে জিনিস। তার মানে আমাদের হেলদি ডাক্ট থেকে প্রথমে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু হয়, মানে ডাক্টের ভিতরে ক্যান্সার সেলস হয়, সেখান থেকে বাইরে এসে যে জিনিসটা তৈরি হয় সেটাকে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা বলা হয়। আমরা এই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি, সেটা আপনারা টিভিতে দেখতেই পাচ্ছেন। ডাক্তারবাবু সেটাই বলার চেষ্টা করছেন কিভাবে ডাক্টাল কার্সিনোমাটা স্প্রেড আউট করে। তারপরে আমরা একটু দেখব, তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে হাউ ক্যান্সার
ডেভেলপস, প্রাইমারি থেকে মেটাস্ট্যাটিক কীরকম হয়। প্রাইমারি ব্রেস্ট ক্যান্সার বললাম যেটা, যে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, সেখান থেকে বিভিন্ন বাইরে বেরিয়ে সেখানে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা হয়ে একটা টিউমার সেল তৈরি হয়, সেখান থেকে তৈরি হয়ে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সেই জায়গাতেই লোকালাইজড হতে পারে বা সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো জায়গাতেও যেতে পারে। যদি অন্য কোনো জায়গাতে যায় সেটা মোস্টলি হিমাটোজেনাস স্প্রেড হয়, মানে মেনলি ব্লাড ভেসেলের থ্রু দিয়ে স্প্রেড হয়। যদি সেরকম কখনো হয়, সেটা হয় আইডিয়ালি বা কোথায় কোথায় যেতে পারে, ফার্স্ট ড্রেনিং সাইট যেটাকে বলা হয়, দ্যাট ইজ দি অ্যাক্সিলারি লিম্ফ নোড, মানে আমাদের হাতের তলায় যে গ্ল্যান্ড আছে সেই বগলের তলাটা ফুলে গিয়ে একটা লাম্প তৈরি হয়, সেটা বগলের তলার গ্ল্যান্ডেতে যদি হয় সেটাকে বলা হয় অ্যাক্সিলারি লিম্ফ নোড। দ্যাট ইজ দি সেন্টিনেল লিম্ফ নোড, যেটা প্রথম সাইট যেখানে যায়, দ্যাট ইজ দি সেন্টিনেল লিম্ফ নোড। সেই গ্ল্যান্ড থেকে যদি সেই গ্ল্যান্ড অবধিও সীমিত থাকে সেক্ষেত্রে ইটস এ কিউরেবল ডিজিজ, আমরা সারিয়ে তোলার চেষ্টা করি এবং পুরোটা সারাতে পারি। সেখান থেকে বেরিয়ে যদি অন্য জায়গায় যেতে শুরু করে সেক্ষেত্রে সেটাকে মেটাস্ট্যাটিক ডিজিজ বলা হয়। সেটা কোথায় যেতে পারে? লাংসে যেতে পারে, বোনসে যেতে পারে, লিভারে যেতে পারে, ব্রেনে যেতে পারে। বডির এরকম কোনো অংশ নেই যেখানে যেতে পারে না, মানে এটা একটা ভ্যাসকুলার সিস্টেমের মধ্যে, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রে ঢুকে পড়ল। তার ফলে সে যে কোনো জায়গাতেই তার হানাদারি চালাতেই পারে। তারপরেরটা আমরা দেখি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কী রকম সিমটমস নিয়ে আসে আমাদের কাছে। মোস্টলি হচ্ছে সে একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসে। ব্রেস্ট লাম্প মানে হচ্ছে একটা ব্রেস্টের টিউমার। এবারে সেই টিউমার হওয়ার জন্য কি হবে, আরও কী কী চেঞ্জেস হতে পারে, সে টিউমারটা ওপরে স্কিনকে ইনভলভ করতে পারে, স্কিন সারফেসকে ইনভলভ করার জন্যে বা আন্ডারলাইং যে লিমফ্যাটিক্সগুলোকে ইনভলভ করার জন্যে সেখানে এক রকমের ছবি হয়। দেখবেন এই যে এইটাকে বলা হয় পিউডি অরেঞ্জ বলে একটা জিনিস, অরেঞ্জের কুয়ার মতো, বা এই আমাদের যে লেবু যেটা খাওয়া হয় তার উপরে যে ছোট 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 থাকে সেরকমের মতন একটা জিনিস হয়, সেই জিনিসটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। এটা ডিম্পলিং ঠিক না, এটাকে পিউডি অরেঞ্জ বলে, এটা বিদেশি একটা টার্ম। এবারে সেই জিনিসটা জেনারেলি সাবডার্মাল লিমফ্যাটিক্সকে ইনভলভ করলে হয়, মানে স্কিনের তলায় যে লিমফ্যাটিক্স, মানে পরিষ্কার দেখা যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, আপনারা টিভিতে দেখতেই পাচ্ছেন যে কিরকম হয় ব্রেস্টের স্কিনটা, এরকম করে ছোট 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 জিনিস হয়, সেইটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। এইটা মানে কমলা লেবুর খোসার উপরে যেমন ছোট 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 সেরকম। তো এইটাকে, এই স্টেজটা লোকালি অ্যাডভান্স স্টেজের মধ্যে পড়ে, মানে T4B T4C এরকম T4Bর মধ্যে পড়ে পিউডি অরেঞ্জ বা স্কিন চেঞ্জেস যদি থাকে এইটা একটু লোকালি অ্যাডভান্স স্টেজ। এটা ছাড়া আর কি কি হতে পারে, নিপলটা রিট্র্যাক্টেড হয়ে যেতে পারে, নিপলটার থেকে ডিসচার্জ আসতে পারে, সেটা এক। স্কিন ইনভলভমেন্ট হলে স্কিনটা একটু ডিম্পলিং বা ভেতর দিকে যেতে পারে, সেই জিনিসগুলোকে বলা হয় ডিম্পলিং অফ দি স্কিন বা স্কিন চেঞ্জেস, ডিফারেন্ট টাইপ অফ স্কিন চেঞ্জেস যেগুলো, সেইগুলো। এই রকম সিমটমস নিয়ে জেনারেলি ব্রেস্ট ক্যান্সার আসে এবং তার সাথে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে হাতের তলায় গ্ল্যান্ড, যেটা সেটা আমাদের হতে পারে, মানে অক্সিলারি লিম্ফ নোডস, যেটা সেইটা হচ্ছে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। তো আমরা এইটা তো মোটামুটি শুনলাম। আচ্ছা, এর পরেরটাও একটু দেখে নিই। এরপরে হচ্ছে ইনভেস্টিগেশনাল ওয়ার্কআপের মধ্যে যেটা আমরা করি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ ম্যামোগ্রাম। তো ম্যামোগ্রাম হচ্ছে এক রকমের এক্সরে অফ দি ব্রেস্টকে ম্যামোগ্রাম বলা হয়। দুটো ভিউ নেওয়া হয়, মিডিও ল্যাটারাল অবলিক এবং আর একটা সিসি ভিউ, ক্রেনিওকর্ডাল ভিউ। এই দুটো ভিউতে ম্যামোগ্রাম করা হয়। ম্যামোগ্রামে কী কী দেখা হয়, ফার্স্ট অফ অল যে ব্রেস্টের যে স্পেস অকুপাইং লিশন যেটা আছে সেইখানে, সেটা ছাড়া অন্য কোনো জায়গাতে ছোট ছোট এরকম লিশনস আছে কিনা সেটা, আর কিছু কিছু জায়গায় মাইক্রো ক্যালসিফিকেশন আছে কিনা সেটা, এই 3-4টে জিনিস পয়েন্ট যেগুলো নোট করা হয় এবং সেটাকে একটা স্কোরিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় বাইর্যাড স্কোর, BIRADS, বাইর্যাড স্কোর। বাইর্যাড স্কোর অনুযায়ী সেটাকে প্রকাশ করা হয়, বিভিন্ন রেডিওলজিস্টরা প্রকাশ করেন অ্যাজ এন বাইর্যাড স্কোর। তারপরে নেক্সট যে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। এটা আপনি প্রথমেই শুরু করেছেন যে সবথেকে ভালো হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আপনার এখানে যেমন কোনো ব্রেস্ট এক্সামিনেশন নিজেই দেখতে পারে, সেটা হচ্ছে নিজের ব্রেস্টকে নিজে দেখা, আপনাকে এমনি ছবিগুলো দেখানো আছে, সেই ছবিতে আপনি নিজে দেখতে পারবেন। কিন্তু যে জিনিসটা দেখা হয়, আমাদের ব্রেস্টকে বিভিন্ন কোয়াড্রেন্টে ভাগ করা হয়, এই সাইড দেখে যদি ডিফারেন্ট কোয়াড্রেন্টে ভাগ করেন, সেই কোয়াড্রেন্টে আপার আউটার কোয়াড্রেন্ট একটা, আপার ইনার কোয়াড্রেন্ট একটা, লোয়ার ইনার কোয়াড্রেন্ট আর লোয়ার আউটার কোয়াড্রেন্ট, এই 4টে কোয়াড্রেন্ট আর একটা সেন্ট্রাল পার্ট।
এই 5টা পার্টেতে ভাগ করে আমরা জেনারেলি দেখি যে কোন জায়গায় লোকেটেড সেই জিনিসটা এবং সেখানে কিছু আছে কিনা। তো সেই জিনিসটা প্রত্যেকটা কোয়াড্রেন্টকে ভালো করে হাত দিয়ে দেখা হয় যে সেখানে কোনো অ্যাবনর্মাল কোনো সোয়েলিং আছে কিনা বা ফোলা আছে কিনা। সেটাই মোস্টলি ব্রেস্ট এক্সামিনেশনের ইম্পর্টেন্ট পার্ট, এবং তার সাথে হাতের তলায় যে গ্ল্যান্ডগুলো সেই জিনিসটাও দেখা হয় নিজের হাতের তলার গ্ল্যান্ডেতে কিছু আছে কিনা। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস ফর ডুইং আ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এবং হাতের বিভিন্ন পজিশন করে দেখা উচিত যে কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা। আমরা তো মোটামুটি ছবিটা দেখছি, সারাক্ষণ ছবিটা আমরা টিভিতে দেখতেই পাচ্ছি। তন্ময়, এবার কখন পেশেন্ট এলে কোন পর্যন্ত খুব ভালো চিকিৎসায় তাকে সারিয়ে তোলা যাবে? তো আমরা ক্যান্সারে যেরকম স্টেজিং করি, প্রথমেই আমরা স্টেজ করা হয় ক্যান্সারকে, ফার্স্ট অফ অল, বা ক্যান্সারকে প্রমাণ করা হয়। প্রমাণ করার জন্য বায়োপসি করা হয়, ট্রুকাট বায়োপসি বা কোর বায়োপসি যেটাই বলা হোক। সেই কোর বায়োপসি করে আমরা যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনেতে দেখি যে সেটা ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা না ইনভেসিভ লোবুলার কার্সিনোমা আছে কি না। সেটা থাকার পরে তার 3টে রিসেপ্টর দেখা হয়। রিসেপ্টর স্ট্যাটাস ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এবং হার্টোনিউ বলে একটা রিসেপ্টর হয়। এই 3টে রিসেপ্টর স্ট্যাটাস, আর একটা হচ্ছে প্রলিফারেটিভ ইন্ডেক্স, সেটাকে বলা হয় KI67। এই 4টে পয়েন্ট দেখা হয় প্রত্যেক বায়োপসি রিপোর্টেতে। প্রথমেই বায়োপসি হওয়ার পর যে জিনিসটা লাগে স্টেজ করার জন্য, বায়োপসিতে কিন্তু স্টেজ হয় না। বায়োপসি ইজ জাস্ট ফর পিঞ্চিং দি ডায়াগনোসিস, যে এই ডায়াগনোসিসটা কী, সেটা হওয়ার পর যে স্টেজ করার জন্য যে ইনভেস্টিগেশন করা হয় সেটা কিন্তু ইন দি ফর্ম অফ আমরা যেটা করি যে পেট স্ক্যান যদি করা হয়, হোল বডি পেট স্ক্যান, বা তার অল্টারনেটিভ যেটা করা হয় আইদার এ সিটি থোরাক্স প্লাস হোল অ্যাবডোমেন এবং তার সাথে একটা বোন স্ক্যান। তার মানে একটা সিটি থোরাক্স প্লাস হোল অ্যাবডোমেন প্লাস এ বোন স্ক্যান ইজ ইকুইভ্যালেন্ট টু আ পেট স্ক্যান। খরচটাও অনেকটা কমে যায়। খরচটাও অনেকটা কমে যায়, কিন্তু এইটা হচ্ছে অল্টারনেটিভ টেস্ট যেটা আমরা করতে পারি। তো দিস ইজ ফর স্টেজিং। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যেরকম স্টেজ 4 ইজ এ মেটাস্ট্যাটিক স্টেজ বা স্প্রেড আউট স্টেজ, তার মানে রোগটা অন্য জায়গায় ছড়িয়ে গেছে, দ্যাট ইজ নট এ কিউরেবল স্টেজ। কিন্তু অফকোর্স স্টিল স্টেজ 3 ইটস এ কিউরেবল ডিজিজ। আমরা স্টেজ 3 অবধি পুরো সবাইকে কিওর করার চেষ্টা করি এবং মোস্ট অফ দি জায়গাতে উই বিকাম সাকসেসফুল। তো আমাদের যে মেসেজটা যেটা থাকে যে পেশেন্ট শুড রিচ আস অ্যাট অ্যান আর্লি স্টেজ সো দ্যাট দে আর কিউরেবল। মানে যে মুহূর্তে আপনাদের সন্দেহ হচ্ছে একটা অক্সিলারি লিম্ফ নোড বা একটা ফোলা লাম্প দেখা যাচ্ছে, ব্রেস্টের আকার আয়তনের কিছু চেঞ্জেস আসছে, ডাক্তারবাবু যেটা বললেন যে নিপিল থেকে ডিসচার্জ হচ্ছে, ব্লাডি ডিসচার্জ অথবা হোয়াইট ডিসচার্জ যাই হোক না কেন, ব্রেস্টের টেক্সচার চেঞ্জ করে যাচ্ছে, একটা অরেঞ্জ পিল কমলালেবুর খোসার মতো হয়ে যাচ্ছে, নিপিলটা ইনভার্টেড হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা। আমরা নিচে স্ক্রলে দেখুন সুন্দর করে বাংলায় লিখে সাজিয়ে দিয়েছি। কোনো একটা লক্ষণ দেখা গেলেই চটজলদি ডাক্তারবাবুর কাছে চলে আসা, তার সঙ্গে পরামর্শ করা। থার্ড স্টেজটা মানুষ কি করে বুঝবেন? মানুষ থার্ড স্টেজ বুঝতে পারবে না, কারণ কি থার্ড স্টেজের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তো একটা স্ক্যান, পেট স্ক্যান বা সিটি স্ক্যান যেটা দরকার। তো মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে যে একটা টিউমার থাকলে বা হাতে যদি এই ব্রেস্টে যদি কোনো ফোলা থাকে, সেক্ষেত্রে তার এসে তার কত সাইজ, তার কি ডায়াগনোস্টিসে কি, বায়োপসিতে কি, মানে নিজে বোঝার চেষ্টা না করাটাই ভালো, কারণ কি সেটাতে আসবে না সাধারণত, স্টেজটা অন্তত আসবে না। ঠিক। আর স্টেজ 3-তে কি ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে? স্টেজ 2 বা স্টেজ 3 মানে আইদার অ্যান আর্লি ব্রেস্ট ক্যান্সার অর এ লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, সেক্ষেত্রে একটা টাইপ অফ যে ব্রেস্ট ক্যান্সার যেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, মানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হার্টোনিউ 3টে রিসেপ্টরই যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে টিউমার সাইজটা ডাউন সাইজ করি, মানে টিউমার সাইজটাকে ছোট করা হয় যাতে অপারেশন করতে সুবিধে হয়। তো এই ডাউন সাইজ করার জন্য যেটা হয় যে আমরা কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি অ্যাড করা হয় ইন দি ফর্ম অফ এ পেমব্রোলিজুম্যাব আজকের দিনে। তো পেমব্রোলিজুম্যাব যদি অ্যাড করা হয় অ্যালং উইথ কেমোথেরাপি ফর 8 সাইকেলস, 8টা সাইকেল, 4টে এক রকমের কেমো, আরও 4টে এক রকমের কেমো, প্রত্যেকটার সাথে একটা করে একবার করে ইমিউনোথেরাপি দেওয়া, এবং সেটা দিয়ে তারপরে অপারেশন করলে দেখা যায় যে আউটকামস আর মাচ মোর বেটার। এবং সেটা আমরা এখনও দেখছি, বিভিন্ন স্টাডিতেও প্রমাণ হয়েছে যে ইমিউনোথেরাপি দিয়ে যদি ডাউন স্টেজ করা হয় সেক্ষেত্রে দি আউটকামস আর বেটার। কিন্তু মনে রাখবেন একটাই কথা, ইট ইজ অ্যাটলিস্ট আজকের দিনে দিস ইজ বিন প্রুভড
ফর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, অন্য কোনো ব্রেস্ট ক্যান্সারে না। ব্রেস্ট ক্যান্সার কিন্তু হরমোন পজিটিভ হতে পারে, মানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পজিটিভ হতে পারে, হার্টোনিউ পজিটিভ হতে পারে। এইগুলোর জন্য কিন্তু ইমিউনোথেরাপি এখনও নট অ্যাপ্রুভড। আরও যত দিন যাবে আরও অন্যান্য কিছু আসবে, কিন্তু ইমিউনোথেরাপি তাদের কাছে একটা অস্ত্র হয়ে দেখা দিয়েছে, যে ক্ষেত্রে তারা খুব ভালো ফল পাচ্ছেন। এবং যে 3টে রিসেপ্টরের কথা ডাক্তারবাবু বললেন, সেই 3টে রিসেপ্টর নেগেটিভ হলে তো খুবই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে বলে ডাক্তারবাবু বলছেন। কিন্তু তাড়াতাড়ি আসা, যত তাড়াতাড়ি আসবেন সুফল তত বেশি মিলবে। এবং তিনি আগেই বলে দিয়েছেন যে এই স্টেজ 3 যেটা উনি বলছেন, তাতে সুস্থ করে দেওয়া সম্ভব। একদম। সুতরাং এটা একটা বিরাট আশার কথা, যেটা কয়েক বছর আগেও কিন্তু বাস্তবিক অসম্ভব ছিল। হ্যাঁ, মানে ডাউন সাইজ হওয়া বা রোগ ফেরত আসা খুব তাড়াতাড়ি আসতো, এবং সব সময় যে কমতো সেরকমও না। কিন্তু সেই জন্যই এইগুলো আসার পক্ষে কী হয়েছে যে আমাদের ডাউন সাইজ করাটা অনেক ইজি হয়ে গেছে, এবং ডাউন সাইজ হয় অনেক ক্ষেত্রে। সেই জন্যই দ্যাট ইজ একটা বিরাট, মানে বিরাট আশীর্বাদ বলা যায় বিজ্ঞানের। কারণ আসল কালপ্রিট তো সেই টিউমারটাকে যদি খুব তাড়াতাড়ি ডাউন সাইজ করা যায়, ছোট করে দেওয়া যায়, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমরা তো আজকে প্রথম দিন ডাক্তারবাবুর সঙ্গে কথোপকথন করছি, সামনের রবিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের। আমরা একটু ওভারিয়ান ক্যান্সারটাও ঝট করে ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিই, কারণ এটা বড় নিঃশব্দে হানা দেয়। আমরা স্ক্রলে দিয়েছি, সে কথাটাও বলেছি, সিমটমসও আমরা দিয়েছি। ওভারিয়ান ক্যান্সারটা কিন্তু সত্যি নিঃশব্দে হানা দেওয়ার মতনই, কেন কি ওভারিয়ান ক্যান্সার মোস্ট অফ দি টাইম কোনো সিমটমসই থাকে না। যখন পেশেন্ট আসে তখন জেনারেলি মানে যে সিমটমসগুলো সাধারণত হয় সেগুলো খুব ভেগ সিমটমস, যেগুলো খিদে হচ্ছে না, একটু খেলেই পেট ভরে যাচ্ছে, পেটটা কেমন ফোলা ফোলা লাগছে। অনেক কম ক্ষেত্রেই মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি, যেগুলো যে মাসিক কম বন্ধ হয়ে গেল বা বেশি হলো, বা মাসিক পোস্ট মেনোপজাল হওয়ার পরেও ব্লিডিং হলো, এই জিনিসগুলো সাধারণত অতটা দেখা যায় না। বা পেটের ভেতরে ওভারিতে যদি কোনো সোয়েলিং বা ফোলাও হয়, টিউমারও হয়, সেটা অনেক সময় আর্লি স্টেজে বোঝাই যায় না। তো যখন সে আসে জেনারেলি সেই সময় অলরেডি পেটেতে জল জমে যায় এবং পেট ফুলে নিয়ে আসে। এবং বেশিরভাগ জায়গাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অ্যাসাইটিস বা পেটে জল জমলে সেটাকে টেস্ট করতে গিয়ে জানা যায় যে সেখানে একটা ক্যান্সার সেল আছে, এবং তারপরে দেখা গেল বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এসব করে দেখা গেল যে সেটা একটা ওভারিয়ান ক্যান্সার বা ওভারির থেকে তৈরি হয়েছে সেরকম একটা জিনিস। তো এই নিয়েই সেরকম, তাই জন্য ওভারিয়ান ক্যান্সার ইজ মাচ মোর কামস ইন স্টেজ 3তেই বেশিরভাগ সময় ওভারিয়ান ক্যান্সার আসে, কারণ কি তারা আগে বুঝতে পারে না বা তাদের আগে তারা দেখা দেয় না। সেই জন্যেই সেক্ষেত্রে আরোগ্য লাভের সম্ভাবনা কিওর কিন্তু স্টেজ 3 ব্রেস্ট ক্যান্সারে অফকোর্স দেয়ার ইজ এ কিওর, অ্যান্ড উই স্টেজ 3 অবধি সব ক্যান্সারের যেরকম বললাম, ওভারিয়ান ক্যান্সারের স্টেজ 3তে কিন্তু সেরে যায়। বাহ, এর থেকে ভালো কথা তো আর কিছু হতে পারে না। আমরা স্ক্রলে দেখুন আমাদের লেখাগুলো যাচ্ছে, ডাক্তারবাবু যে কথাগুলো বললেন আমরা সেটা স্ক্রলে সাজিয়ে দিয়েছি। যে একটা অম্বল, গ্যাস, বুক জ্বালা চলছে, ওষুধও খাচ্ছেন, খুব একটা কিছু হচ্ছে না, পেটে একটা ভেগ পেন হচ্ছে। অনেক সময় আমি দেখছিলাম যে WHO তারা একটা প্রোটোকলের মধ্যে একটা সিমটমসকে দিয়েছেন যে ব্যথা হচ্ছে, ভেগ পেন, মাথায় ব্যথা বা কোনো একটা জয়েন্টে ব্যথা। এটা কি হয়? জয়েন্টে ব্যথা জেনারেলি জয়েন্ট পেন বা বোন পেন যদি হয়, সেটা যদি বোনসে ছড়ায় তাহলেই বোন পেন হয়। সেটা কমন বেশি দেখা যায় ব্রেস্ট ক্যান্সারেতে, বোন পেন হয় অবশ্যই, কেন কি বোন মেটাস্টাসিস ইজ ভেরি কমন ইন ব্রেস্ট ক্যান্সার, যেটা ওভারিয়ান ক্যান্সারে হয়তো অতটা কমন নয়। তবে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে, কেন কি পেটে জল জমে থাকলে পেটটা ফুলে যায় এবং সে পেটের চেম্বার। আর একটা জিনিস ওরা দিয়েছিলেন বোধহয় আমেরিকান ক্যান্সার অ্যাসোসিয়েশন বা এদের একটা লেখাতে আমি দেখছিলাম, ওরা বলছেন একটা হেভি ব্লিডিং ডিউরিং। ব্লিডিংটা অলওয়েজ যে একটা ম্যানিফেস্টেশন হবে ফর এন ওভারিয়ান ক্যান্সার সবসময় নয় অবশ্যই, তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সবসময় কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে পেশেন্ট নাও আসতে পারে। সেটাও তারা বলেছেন। সুতরাং আবারও আপনার কাছে আসা, ঘুরে ফিরে সেই আপনার কাছে আসতে হবে, নিজে চিকিৎসা করার চেষ্টা না করাই ভালো। আমরা তো অন্তত সেটা সবসময় বলবো। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে। আমি তন্ময়ের কাছ থেকে শুধু একটা টেক হোম মেসেজ চাইবো, যে তন্ময় বসে থেকে লাভ কী আছে? সন্দেহ হচ্ছে, আমরা দেখুন স্ক্রলে যেগুলো দিয়েছি কোনোটার সঙ্গে মিল পেলে সরাসরি আপনার কাছে আসুক, বাদবাকিটা আপনার হাতে। তো টেক হোম মেসেজটা কী হবে বিং এ এমিনেন্ট প্র্যাকটিশনার? টেক হোম মেসেজ এটাই হওয়া উচিত যে অল ফিমেলস নিজের ব্রেস্ট এক্সামিনেশন করবেন এবং দেখবেন, এবং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি কখনো মনে হয় যে ব্রেস্টে কোনো সোয়েলিং বা লাম্প আছে, দেন অ্যাটেন্ড ইয়োর প্রাইমারি ফিজিশিয়ান, যেখানে আসা উচিত, এবং আপনি আমাদের কাছেও আসতে পারেন। সেক্ষেত্রে সব ব্রেস্ট লাম্প যে ক্যান্সার হবে সেরকম নয়, মেজরিটি অফ দি ব্রেস্ট লাম্প ইজ নট আ ক্যান্সার,
বাট ইয়েস ইফ ইট নিডস টু বি ইভ্যালুয়েটেড, প্রত্যেক ব্রেস্ট লাম্প শুড বি ইভ্যালুয়েটেড। অর্থাৎ কোনো রকম লাম্প দেখতে পেলেই আপনি সরাসরি ডাক্তারবাবুর কাছে আসুন, আর দেরি করবেন না। আজকের মতো বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকুন এবং ক্যান্সার সম্পর্কে সচেতন হন। আবার দেখা হবে সামনের রবিবার ঠিক এই সময়। ধন্যবাদ।